আর কতটুকু মানুষ খুন করলে তাদের বিচারের কথা বলবেন মির্জা ফখরুল সাহেব? আর কত হাজার মানুষ নিখোঁজ হলে, গুম হলে ওদের বিচারের কথা বলবেন মির্জা ফখরুল সাহেব? আর কতগুলো মানুষ লাঞ্ছিত হলে, পরিবার বঞ্চিত হলে তাদের কথা বলবেন মির্জা ফখরুল সাহেব? বিগত 16 বছরে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, বিএনপি যে সমস্ত নেতা কর্মীরা নিহত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের সাথে কি পরামর্শ করে মির্জা ফখরুল সাহেব এই কথাটা বলছেন? তাদের হৃদয়ের আকুতি কি বুঝতে পেরেছেন? তাদের বিবেকের কান্না কি শুনতে পেরেছেন? কিন্তু এগুলো না বলে শুধু যদি ভোগবাদী মানসিকতায় আমরা উন্মুক্ত হই, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাহলে হওয়া যাবে, কিন্তু ফয়সালা কিন্তু জনগণ ঠিকই করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা আপন আপন অবস্থানে ভালো আছেন। আমরা আজকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন, অন্যান্য রাজনৈতিক দলসমূহের ভাবনা। জুলাই আগস্টের আন্দোলনের পর, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছেন। এরপর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ অনেকটাই বিতাড়িত অবস্থানে আছে। রাজনৈতিক দলসমূহের মধ্যে অনেকেই চাচ্ছেন যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক। আবার অনেক রাজনৈতিক দলসমূহ চাচ্ছেন যে আওয়ামী লীগকে তাদের এই হত্যাযজ্ঞের বিচারের আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত তাদেরকে কখনো রাজনীতিতে সুযোগ দেওয়া যায় না। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম। আব্দুল করিম ভাইকে আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে এখানে ডাকার জন্য, এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আপনার কাছে আমরা সর্বপ্রথম জানতে চাইবো, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে চায়, এটা কি সম্ভব? আসলে বিষয়টা হচ্ছে কি, যে রাজনীতি তো চাইলে যে কোনো কেউ আসতে পারে। রাজনীতি তো সবার জন্য উন্মুক্ত। কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ আসবে, আশাটা স্বাভাবিক ছিল, কিন্তু বর্তমান সময়ের জন্য এটা অস্বাভাবিক। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ বিগত 16 বছরে যে সমস্ত কর্ম করেছে, এই কর্মগুলো জাতির সামনে ক্লিয়ার ছিল, এবং আওয়ামী লীগ যদি তাদের অবস্থান থেকে ক্লিয়ার না করে এবং তাদের যদি উপযুক্ত যে মানবতা বিরোধী কাজগুলো করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, মানে এমন কোনো অপকর্ম নেই যে কর্ম আওয়ামী লীগ বিগত 16 বছরে আওয়ামী লীগ কিংবা তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতীয়মান হয়। তো সুতরাং তারা তো আসতে চাইছে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু রাজনৈতিক দলগুলো এখন চিন্তা করবে যে তারা আসবে কি আসবে না, এবং তারা আসলেই তখনই আসতে পারবে যখন তাদের বিচার কার্যক্রম সমাপ্ত হবে। কারণ একটা অন্যায়, রাজনীতি তো যে কোনো কারো করার অধিকার আছে, তারা করতে পারে, কিন্তু অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, খুন করে, টাকা আত্মসাৎ করে দেশকে অন্যের কাছে বিলিয়ে দিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের ব্যাপারে তো জনগণ তো 5ই অগাস্টই আসবে কি আসবে না এটার চূড়ান্ত একটা নিষ্পত্তি করে দেখিয়েছে। তো বিএনপি বলছে আওয়ামী লীগ কর্মসূচি দিতেই পারে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে দেখেন, অনেকেই কথা বলে যে রাজনীতির নাকি শেষ কথা বলতে কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি এটা একটি প্রতারণামূলক শব্দ, এবং এটা মানুষকে ঠকানোর জন্য একটা শব্দ বা বাক্য, যেটাই বলে। আমি বলবো যে রাজনীতির শেষ কথা থাকতে হবে। যে কথা দিয়ে রাজনীতির আদর্শিক শুরু হয়, লাস্ট পর্যন্ত সেই আদর্শিক অবস্থানটা সুদৃঢ় থাকাই একজন রাজনৈতিক দলের, একটি রাজনৈতিক দল কিংবা একজন কর্মীর কিংবা একজন নেতার আদর্শ হওয়া উচিত। আর বাকি যারা এই সমস্ত কথা বলেন, এগুলো সম্পূর্ণ ফালতু এবং প্রতারণামূলক কথা, যা দিয়ে মানুষকে বোকা বানানোর একটা নামান্তর।
বিএনপি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বড় দল এবং বিগত ১৬ বছর নির্যাতন নিপীড়নও কিন্তু বিএনপি কম সহ্য করে নাই। আপনি অবশ্যই মনে আছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে যেভাবে ভালুকি টাক দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছিল। বিএনপির এই লক্ষ লক্ষ কর্মী কিন্তু টাকটাকে নাড়াইতেও পারে নাই, চালাইতেও পারে নাই। মির্জা ফখরুল সাহেব অসহায়ের মতো তার কার্যালয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি কিন্তু কার্যালয়ে ঢুকতে পারেন নাই। চোখের পানি মুছে নয়াপল্টন থেকে চলে যেতে হয়েছিল। এখন সমস্যা হচ্ছে কি, রাজনীতি যদি মানুষের জন্য না হয়, রাজনীতি যদি মানুষের মানবতার জন্য না হয়, রাজনীতি যদি নিজের দল বা ব্যক্তির জন্য হয়, তাহলে বিএনপি যে কাজটা এখন করছে বা যে কথাটা আমাদের মির্জা ফখরুল সাহেব বলছেন, এগুলো বলতেই পারেন। কারণ ওনারা তো মনে করেন রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই। কারণ ওনারা আওয়ামী লীগের সাথেও জোট করতে পারেন ইনডাইরেক্টলি, এবং আওয়ামী লীগের সাথেও আসতে পারেন। আমি মনে করি যে বিএনপি মাঠ লেভেলের যারা নেতা কর্মীরা আছে, অনেকের সাথে তো আমাদের পায় পরিচয় আছে। উনি কেন এগুলো বলছেন, এটা বয়সের কারণে বলছেন না উনি মনের অজান্তেই ওনার কথাগুলো বের হয়ে যাচ্ছে, এটা বিএনপি বলতে পারবে ভালো। তবে আমি মনে করি যে এই সমস্ত কথা বলে দেশ এবং জাতিকে দেশের থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ৫ই অগাস্ট বা জুলাই অভ্যুত্থানের যে সেন্টিমেন্ট কিন্তু সেটা ছিল না যে আওয়ামী লীগের রাজনীতি করতেই পারবে। হ্যাঁ, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, কর্মসূচি দিতেই পারবে, তখন তাদের বিচার হতে হবে। তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন চালিয়েছে, ধর্ষণ করেছে, তারা আয়নাঘর বানিয়েছে। আর কতটুকু মানুষ খুন করলে তাদের বিচারের কথা বলবেন মির্জা ফখরুল সাহেব? আর কত হাজার মানুষ নিখোঁজ হলে, গুম হলে ওদের বিচারের কথা বলবেন মির্জা ফখরুল সাহেব? আর কতগুলো মানুষ লাঞ্ছিত হলে, পরিবার বঞ্চিত হলে তাদের কথা বলবেন মির্জা ফখরুল সাহেব? বিগত ১৬ বৎসরে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, বিএনপি যে সমস্ত নেতা কর্মীরা নিহত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের সাথে কি পরামর্শ করে মির্জা ফখরুল সাহেব এই কথাটা বলছেন? তাদের হৃদয়ের আকুতি কি বুঝতে পেরেছেন? তাদের বিবেকের কান্না কি শুনতে পেরেছেন? কিন্তু এগুলো না বলে শুধু যদি ভোগবাদী মানসিকতায় আমরা উন্মুক্ত হই, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাহলে হওয়া যাবে, কিন্তু ফয়সালা কিন্তু জনগণ ঠিকই করবে। সুতরাং আমি মনে করি উনি এটা বলতে পারেন, এটা ওনার দলের কথাও যদি হয়ে থাকে, যেহেতু উনি বিএনপির মহাসচিব, সঙ্গত কারণে উনি যা বলবেন সেটা দলের কথা। এটা দেশের মানুষ, জনগণ, সাধারণ মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে দেশ এবং জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে ব্যক্তিগতভাবে কর্মসূচির মধ্য দিয়ে যারা শরিক ছিল বা আন্দোলন ছিল, তারা কখনো এই জিনিসটাকে মেনে নেবে না। এবং আমি মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে মূলত উনি আহ, বাংলাদেশের জনগণের হৃদয়ে আঘাত করেছেন বলে আমি মনে করি। অনেকে বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা বলছেন, বিএনপির মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। সেই সুযোগ সুবিধাটা এখন ওনাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য, এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। এটাকে আসলে কিভাবে দেখছেন? আসল বিষয়টা হচ্ছে কি, রাজনৈতিক নেতাদের সাথে বা নেতৃবৃন্দের পিছনে কিন্তু অনেক সময় অনেক গুজব ওঠে। মির্জা ফখরুল ইসলাম সাহেবকে আমি যতটুকু জানি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক লিডার, আমি যতটুকু জানি। কিন্তু এখন প্রত্যেক খবরের অন্তরালেও তো অনেক খবর থাকে, অনেক জি। ঘটনার অন্তরালে অনেক ঘটনা থাকে। এখন এটা তো ওনার ব্যক্তিগত বিষয়। আর কেউ যদি বলে থাকেন, ওনারা তথ্য প্রমাণ যদি থাকে, তাহলে ওনারা প্রকাশ করতে পারে। আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটা মনে করি না। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে ওনার ইদানিং কালের আচরণে কিন্তু অনেকের মনে এই প্রশ্নটা জেগে উঠেছে, এবং এই প্রশ্নের উদ্ভব হয়েছে বিধায় ওনার সম্পর্কে কিন্তু এরকম মন্তব্য শুরু হয়েছে। আমি মনে করি যে বিএনপি ওনাদের অবস্থান থেকে এই বিষয়গুলো চিন্তা করবে, এবং দেশ ও জাতির জন্য যা কল্যাণকর হয়, মানুষের অধিকাংশ মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে ধারণ করে দেশে রাজনীতি করতে হবে। এর বাইরে চলে গেলে সামনে সম্প্রতি উনি কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো এদেশের ৯০ ভাগ মানুষের চিন্তা চেতনার সাথে নেই। সম্প্রতি তারেক জিয়া বিগত ৫ই অগস্টের পরে ওনার বক্তব্যগুলো কিন্তু জনগণের পক্ষে ছিল, খুবই মসৃণ ছিল। সম্প্রতিকালে আবার দেখলাম যে কিছু কথাবার্তা বলছেন, আবার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছেন।
যে আপনি ধর্মের ভিত্তিতে চালাবেন কি চালাবেন না এটা তো কেউ জাতি জানতে চায় না। কিন্তু আপনি উপরে পড়ে এসে বলেন যে যদি বলেন যে আমি ধর্ম ধর্মের ভিত্তিতে রাজনীতি করব না বা দেশ চালাবো না। এই কথাগুলো যে দলই বলুক, আমার দল বলুক আর বিএনপি বলুক আর যে কোনো ইসলামী দলই বলুক, এগুলো কিন্তু জাতির মেজরিটি ভাগ মানুষের চিন্তা চেতনার বিরুদ্ধে অবস্থান করা। আপনি কিভাবে চালাবেন এটা আপনার নিজস্ব পলিসি। জনগণ তো আপনাকে ক্ষমতা দিয়ে দেয় নাই। সুতরাং আপনি এটা জি, বলবেন কেন? জনগণ ক্ষমতা দিলে পরে আপনি বলতে পারেন যে আমি এই পলিসিতে বা আপনি রুট ম্যাপ তো এখনো দেন নাই হ্যাঁ, যে আমি এই ইশতেহারে আমি করবো। বাংলাদেশে তো আপনারা অনেক ইশতেহার দিয়েছেন। কেউ তো নির্বাচন নির্বাচিত হওয়ার পরে কেউ তো সেই ইশতেহার গ্রহণ করে নাই। সুতরাং আমি মনে করি যে যারা বলছেন বা যারা করছেন বা মির্জা ফখরুল সাহেব সহ বিএনপি সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো এগুলো বলছে এটা হচ্ছে কি যে আপনার নিজস্ব অবস্থান থেকে তাড়াহুড়া করা যে ক্ষমতায় কিভাবে যত দ্রুত সম্ভব যাওয়া যায় এই যে একটি অতি মাত্রায় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে একটা কুফল এই কুফলটাই মূলত জাতি দেখছে। আপনার দল খেলাফত মজলিস আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে আপনার দল খেলাফত মজলিসের দৃষ্টিভঙ্গি কি একটু জানতে চাই। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা স্পষ্ট ভাষায় বলেছি এবং ইতিমধ্যে আপনারা বিভিন্ন প্রিন্স এবং ইলেকট্রনিক্স মিডিয়া দেখতে পেরেছেন আমাদের দলের পক্ষ থেকে আন্তদলীয় সংলাপ শুরু হয়েছে। ইসলামী দলগুলোর সাথেও সংলাপ শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার। আওয়ামী লীগ এখানে আসতে হবে আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে এবং শেখ হাসিনাকে আনতে হবে বিচারের জন্য, রাজনীতি নয়। আমরা মনে করি যে আওয়ামী লীগ যারা হয়েছে আপনি দেখেন সবচেয়ে আশ্চর্য যারা আওয়ামী লীগ করে তাদের তো উপলব্ধি করার দরকার, কারণ তাদের সবাই তো আর মানে পাবনায় যাওয়ার মতো অবস্থা হয়ে যায় নাই, কিন্তু তাদের জি, কথাবার্তায় মনে হচ্ছে যে তারা পাবনায় চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। যেমন আপনি লক্ষ্য করেন পৃথিবীর কি এমন ইতিহাস আছে যে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে যাওয়ার পরে পার্লামেন্টের ৩০০ এমপি মানে চুরি করে পালিয়ে যায়, আত্মগোপনে চলে যায়, পৃথিবীর ইতিহাসে আমরা জানি নাই, কিন্তু আমি জানি নাই। তো এই যে ওনারা এই কাজটা করেছেন নেতা কর্মীদেরকে কোথায় রেখে গেলেন? আপনাদের এত সাহস থাকে যদি, এত হেডেম যদি থাকে, এতই যদি আপনাদের গায়ে শক্তি থাকে বা রাজনৈতিক দূরদর্শিতা থাকে, আপনার নেতারা পালিয়ে গেছে আপনাদের লজ্জা করে না? আমি তো মনে করি তাদের লজ্জা হওয়া উচিত এবং লজ্জা করে তওবা করে নতুন করে বাংলাদেশে নতুন রাজনীতি কি করা যায় দেশের জন্য কল্যাণের জন্য বা যে সমস্ত রাজনৈতিক দলগুলো যেখানে দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার বিষয়কে সামনে রেখে যারা আন্দোলন সংগ্রাম করছে মানুষের কল্যাণে তাদের সাথে চলে যাওয়া উচিত। কিন্তু তারা কেন যে আবার সেই কথাটা বলছে? আমরা ক্লিয়ার কনসেপ্ট যে বিচার হতে হবে, বিচার না হয় আওয়ামী লীগকে রাজনীতিতে আসার কোনো সুযোগ নেই। আর আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে বিচার না করে বড় বড় রাজনৈতিক দলগুলো যদি হালুয়া রুটি খাওয়ার ধান্দায় পাগল হয়ে যায় তাহলে দেশ গঠন করবে কেমনে? রাজনৈতিক দলগুলোর তো লজ্জা থাকা দরকার। 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছর হয়েছে, 53 বছরে ওনারা কি করেছেন? কি করেছেন? একদল একটি আইন করে গিয়েছে, ওই আইন দিয়ে পরবর্তীতে ক্ষমতাসীন সরকারি দল আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন খসরু ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন ছিলেন এক সময়। মানে আওয়ামী লীগ একটি আইন করে গিয়েছে, ওই আইন দিয়ে সন্ত্রাস বিরোধী আইন দিয়ে আবার ওই একই পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী যখন বিএনপির ছিল ওনাকে পিটাইছে, আবার আব্দুল মতিন খসরুকেও পিটাইছে। মানে এর মানে জি, জি, হচ্ছে কি দেশ এবং জাতির জন্য যদি রাজনীতি হয় তাহলে তো এই জিনিসগুলো হওয়ার কথা না। আমরা খেলাফত মজলিস স্পষ্ট বার্তা দিচ্ছি যে রাজনীতিতে আওয়ামী লীগ আসবে। কারা আসবে? যারা দুষ্ট চক্রের আবর্তে আছে, যারা বিগত দিনে এই সমস্ত খুন গুম হত্যার সাথে জড়িত ছিল, দেশের সম্পদ লুট করার সাথে জড়িত ছিল, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারপরে চিন্তা করা যাবে মিনিমাম ১ টার্ম বা ২ টার্ম পরে, হ্যাঁ ২-৩ টার্ম পরে চিন্তা করা যেতে পারে তাদের নেতৃত্বে কে আছে। এই ক্ষেত্রে আমি যেটা বলি আওয়ামী লীগ আসতে হবে কিন্তু শেখ পরিবারের যে সমস্ত কুকর্ম হয়েছে বিগত ৫৩ বৎসরে এই শেখ পরিবার থেকে যদি আওয়ামী লীগ আর কোনো নেতৃত্ব চিন্তা করে, আপনারা জানেন যে সজীবাদের জয় এই হাসিনা পালানোর পরে এই ১ সপ্তাহের মধ্যে কতগুলো স্টেটমেন্ট দিয়েছে যেটা হ্যাঁ, আপনারা তো পাগল ভাবে স্টেটমেন্ট দেন না। তো সুতরাং এই স্টেটমেন্ট গুলো থেকে কি বুঝ তারা অন্ধ। আপনারা দেখেছেন তাদের পরিবারের আপনার
টিউলিপ সিদ্দিকী কি অবস্থায় দাঁড়িয়েছে ইংল্যান্ডে। কত দুর্নীতির অভিযোগ উঠেছে। মানে সবার বিরুদ্ধে মানে একটা খাই অবস্থা। আপনারা দেখেছেন তাদের কি ফাউন্ডেশন ১ম করেছিলেন। ওই ফাউন্ডেশনের কি অবস্থাটা হয়েছে। এই যে একটি পরিস্থিতি, এই অবস্থায় তো তারা রাজনীতিতে আসবে কেন? আসুক না। তাদের যদি হেডেক থাকেন আমরা দেখুক না অবস্থাটা কি দাঁড়ায়। আমরা মনে করি যে তাদের বিচার আগে হওয়া দরকার। তারপরে আপনার আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, কবে আসবে না আসবে এটা। আগে তো কমপক্ষে ৩০০ এমপি যারা ছিল দুর্নীতিগ্রস্ত তাদের বিচার হওয়া দরকার। হাসিনার বিচার হওয়া দরকার। বিচার না করে আওয়ামী লীগ আসবে কেমনে? আর আওয়ামী লীগ যে আইন করে বিগত দিনে যদিও ট্রাইব্যুনাল নিয়ে শুরু থেকে অনেক বিতর্ক ছিল। এই ট্রাইব্যুনাল দিয়ে যে আইনগুলো করতে মানবতা বিরোধী অপরাধের কথা বলে। তা আজকে যদি এত সব মানুষ খুন করার পরে, অপহরণ করার পরে, হত্যা নির্যাতন চালানো, লুট করার পরে যদি মানবতা বিরোধী অপরাধ না হয় তাহলে মানবতা বিরোধী অপরাধ কাকে বলবে? সুতরাং আওয়ামী লীগ তো যে আইন করেছে এই আইন দিয়েই আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হচ্ছে এবং মুখোমুখি করতে হবে এবং তাদের নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক প্রধানমন্ত্রী হিসাবে, আরেকটা হচ্ছে দল হিসাবে। সুতরাং ব্যক্তি এবং দল তো এক জিনিস নয়, কোনো সময় একাকার হয়ে যায়। কিন্তু এখানে তো দলও তো ফেসিজমের কাজ করেছে এবং ফ্যাসিস্টের কাজ করেছে। সুতরাং দলেরও বিচার হওয়া দরকার, হাসিনারও বিচার হওয়া দরকার এবং তাদের সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরও বিচার হওয়া দরকার। বিচার শেষে তাদের রাজনীতিতে পুনর্বাসন বা প্রত্যাবর্তন যেটাই বলেন এটা চিন্তা করবে। আমরা খেলাফত মজলিস এটাই স্পষ্ট বার্তা যে তাদের বিচার আগে করতে হবে। বিচার না করে তাদেরকে রাজনীতিতে আসার কোনো সুযোগ দেওয়া এটা অত্যন্ত কঠিন এবং খারাপ। কারণ ইতিহাসের অনেক শিক্ষা আছে। আপনি জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করে ফেলেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই। কারণ উনি জি। ক্ষমতায় আসার পরে কিন্তু বাকশাল গঠন করেছিলেন, আওয়ামী লীগ ছিল না। এই ইতিহাসটা কিন্তু আমরা এখনের প্রজন্ম হয়তো অনেকে জানে না। উনি নিজেই কিন্তু আওয়ামী লীগকে ব্যান করেছিলেন, মানে বাকশালকে কায়েম হ্যাঁ। করেছিলেন। তারপরে কি করলেন আপনারা জানেন, জিয়াউর রহমান এসে, মরহুম জিয়াউর রহমান এসে উনি বহুদলীয় গণতন্ত্রের নামে এই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দিয়েছিলেন। সুতরাং আওয়ামী লীগ যদি এই জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্রের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ না দিতেন তাহলে তো এই আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না এবং এই আওয়ামী লীগ তো ছিল না, এটা তো মুসলিম লীগ ছিল। সুতরাং এই ইতিহাসগুলো আজকের প্রজন্ম জানে না তো। এই জন্য প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো দরকার আমরা মনে করি। আর বিশেষ করে হচ্ছে যে সেই জিয়াউর রহমান যে প্রত্যাবর্তন করিয়েছিলেন আওয়ামী লীগকে, এই প্রত্যাবনের খেসারতটা কিন্তু ওনার জীবন হানির মধ্য দিয়ে, ওনার জীবন চলে যাওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ উনি নিহত হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই প্রতিফলটা পেয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আপনি ব- দেখবেন যারাই মানে বর্তমানে যদি যারাই বর্তমানে যদি আওয়ামী লীগ এভাবে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে আগের যে ইতিহাসটা এটাও প্রত্যাবর্তন করতে পারে কিনা? আমি আমি বলছি আপনাকে, আমি বলছি যে রাজনৈতিক দলগুলো এবং রাজনীতির নেতৃবৃন্দ বোঝা দরকার দেশ থাকলে রাজনীতি করতে পারবেন। আমার তো বিশ্বাস যে আবার যদি আওয়ামী লীগ প্রত্যাবর্তিত হয় আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এরা তো স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের কথা বলে। আপনারা জানেন বাংলাদেশে যারা বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক ছিল তাদের কেউই কিন্তু আওয়ামী লীগের নেই, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত একজনও নাই। সুতরাং এরা হ্যাঁ। কিন্তু এরা মুক্তিযুদ্ধের চেতনার নামে এরা চেতনা ব্যবসায়ী। এরা তো মুক্তিযুদ্ধের বিষয়টা তারা কেড়ে নিয়েছে। সুতরাং এরা তো এগুলো তো কিছুই নেই। তা আমি যে কথাটি বলছি রাজনৈতিক দলগুলো যদি আবারও যদি সেই ভুল করে তাহলে সেই ভুলের খেসারতটা দিতে হবে। কিভাবে দিতে হবে? জামাত ইসলামী তার বিভিন্ন সময় এই আওয়ামী লীগের সাথে নির্বাচন বা আওয়ামী লীগের সাথে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগকে যেভাবে সামনে নিয়ে গিয়ে এসেছিল যে আওয়ামী লীগ কি করেছে তাদের খেসারতটা দিতে হয়েছে তো তাদের দিতে নেতৃবৃন্দকে হচ্ছে, জি। হ্যাঁ। বিনা একটা নামে মাত্র ট্রাইব্যুনাল করে তাদেরকে ফাঁসির মধ্য দিয়ে খেসারত দিতে হয়েছে। দিয়ে জি। এরপরে আপনার যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যে কাজটা করে হাসিনাকে পুনর্বাসন করেছিল ৫৭ জন সেনা অফিসারকে জীবন দিয়ে তার প্রতিফল পেতে হয়েছে। সুতরাং ইতিহাস জি। খুব কঠিন। এই কঠিন থেকে যদি আমরা শিক্ষা না গ্রহণ করতে পারি তাহলে আমি তো মনে করি রাজনৈতিক দলগুলো আবার একটা খাদে পড়বে এবং এটার থেকে উত্তরণ দেশ এবং জাতি উঠে আসা খুব কঠিন হয়ে যাবে। আগে সংস্কার নাকি আগে নির্বাচন? কেউ চাচ্ছেন আগে নির্বাচন পরে সংস্কার, আবার কেউ চাচ্ছেন আগে সংস্কার পরে নির্বাচন। আপনারা কি বলেন? আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের মহাসচিব স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা না শুধু আপনারা জানেন যে চরমোনাই পীর সাহেবও বলেছেন, বিএনপিও বলেছে
বিএনপি বলেছে যে ৬ মাস বা ৩ মাস। আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য। এটা আমাদের খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হচ্ছে। এখন সংস্কার আগে না নির্বাচন আগে, এটা এক কথায় উত্তর দিতে গেলে তো কঠিন বিষয়। কারণ যে সংস্কারগুলো ৫৩ বছর রাজনৈতিক দলগুলো করতে ব্যর্থ হয়েছে। জনগণ কিন্তু এখন তাদেরকে বিশ্বাস করে না, আমাদেরকে বিশ্বাস করে না রাজনৈতিক দলগুলোকে। কেন বিশ্বাস করে না? তারা মনে করে যে লাউ সেই কদু। তারা মনে করে আগে যারা ছিল আর এখন যারা বলে যে আমরা ১৬ বছর ধরে ক্ষুধার্ত, এই ক্ষুধা নিবারণের জন্য যা খুশি তা করতে হবে, চর দখল করতে হবে, গুলিস্তান দখল করতে হবে, হাট বাজার দখল করতে হবে, ইজারা নিতে হবে, বালুর গাড়ির থেকে চাঁদাবাজি করতে হবে, রাস্তা থেকে চাঁদাবাজি, কন্ট্রাক্টর থেকে চাঁদাবাজি। এই চাঁদাবাজির সংস্কৃতি থেকে বের হতে হবে। সুতরাং আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারটা প্রয়োজনীয় সংস্কার কয়েকটা বিষয়, যেমন প্রশাসনকে সংস্কারটা খুব জরুরি দরকার, এবং মনে করেন যে নির্বাচন কমিশন সংস্কার, তাকে স্বায়ত্ত শাসন দিয়ে তাকে মানে স্বাধীন করে দেওয়া দরকার, যাতে নির্বাচন কমিশন যে কোনো রুল অ্যাপ্লাই করতে পারে। এবং সংস্কার করবেন আপনি, যেটা হচ্ছে যে আপনার আহ, নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য যে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, মানুষ যাতে ভোটাধিকার দিতে পারে। এই যে একক ক্ষমতা প্রধানমন্ত্রী, এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা, অর্থাৎ আমরা তো প্রস্তাব দিয়েছি আমাদের সংগঠন থেকে যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী যাতে না থাকেন, রাষ্ট্রপ্রধান এবং দলীয় প্রধান এক ব্যক্তি যাতে না থাকেন। যিনি রাষ্ট্রপ্রধান হলে দল থেকে আগেই উনি রিজাইন করবেন বা পরে মানে দল থেকে রিজাইন করতে হবে। দ্বিতীয় যে কথাটি বলছি, আমরা একই টার্মে মানে পাশাপাশি ২ টার্মের বেশি কেউ যাতে প্রধানমন্ত্রী না থাকতে পারে। সুতরাং আমি মনে করি যে প্রয়োজনীয় সংস্কারগুলো খুবই জরুরি, এগুলো আগে করেই নির্বাচনের পথে হাঁটতে হবে, নতুবা আবার বাংলাদেশের সমস্যার সৃষ্টি হবে এবং নির্বাচন নিয়ে মানুষের মনে সন্দেহ সংশয় জাগবে। জুলাই আগস্টের নেতৃত্বদানকারী ছাত্র যারা আছে, ছাত্র নেতা যারা আছে তারা একটা রাজনৈতিক দল গঠন করতে চায়। এ ব্যাপারে অনেকে অনেক কথা বলছেন যে গতকালকে আমি একটা টক শোতে শুনছি একজন বিএনপি আলোচক বলতেছেন যে তারা একটা ছাত্র দল করতে পারে, ছাত্র সংগঠন করতে পারে। তারা তো রাজনৈতিক দল গঠন করার মতো কোনো অধিকার নাই। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে দেখেন, পৃথিবী অনেক দূরে গিয়েছে, আমরা কিন্তু এখনো মানদাতার আমলের দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ে আছি। আমাদের দেশে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে যে পারিবারিক তন্ত্রের যে প্রভাব, পীরের ছেলে পীর হবে, তারপরে নেতার ছেলে নেতা হবে। হ্যাঁ, আমার যেমন বাংলাদেশে যে বড় রাজনৈতিক দলগুলো দেখছেন, তারা কিন্তু কিসের ডেমোক্রেসি তাদের মধ্যে? কোনো ডেমোক্রেসি আছে? তারা তো পারিবারিক বন্ধনের বাইরেই যেতে পারছে না। হাউ টু ইট ইজ পসিবল যে ডেমোক্রেসি তারা বলে? এদের দলের মধ্যেই তো ডেমোক্রেসি নাই। জনগণ কিন্তু জি, বুঝে। এখন আপনি মনে করেন বাংলাদেশের সংবিধানে একজন মানুষকে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য হওয়া, চেয়ারম্যান হওয়ার জন্য যে বিধিবদ্ধ নিয়মগুলো আছে বা বয়সের সীমাবদ্ধতা, শিক্ষাগত যোগ্যতা সীমাবদ্ধতা, এগুলো যদি একজন ছাত্রের থাকে তাহলে রাজনীতি আসতে পারবে না কেন? এটা তো একটা মূর্খ সুলভ কথা। যে বলবেন আমি মনে করি উনার অজ্ঞতা, আমি তো ওয়েলকাম জানাই তাদেরকে। তবে হ্যাঁ, আমার কথা আছে, আমি ওয়েলকাম জানাই তাদেরকে রাজনীতিতে আসে, এসে গঠনমূলক দেশের জন্য রাজনীতি করেন। কিন্তু ভাই, আপনারা যা অনেক সংস্কারের কথা বলেছেন, আমি আপনারা জানেন আপনার মাধ্যমে বা বিভিন্ন ভাবে আমি বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে আমি অনেক কথা বলেছি যে এখন পর্যন্ত কিন্তু সংস্কার কোথায় থেকে শুরু করতে হবে, নিচ থেকে শুরু করতে হবে। আমরা এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন তাদের সম্পদের হিসাব কিন্তু জানতে পারি নাই। আপনারা জানছেন কিনা আমি জানি না, কিন্তু আমরা কিন্তু দেখতে পারি নাই। আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা দল করেন ওয়েলকাম, আপনারা দল করেন ওয়েলকাম, আপনাদের পারিবারিক স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি কি আছে এগুলো দেন, বিগত ২ মাস আগে কি কি ছিল সেগুলো দেন, আপনাদের অ্যাকাউন্ট গুলার হিসাব দেন, জাতি জানুক, স্বচ্ছতা থাকুক যে আপনার কি আছে না আছে। আবার রাজনৈতিক পরে যেন আঙ্গুল পুড়লে কলা গাছ হওয়ার মতো মানসিকতা ফুটে না ওঠে। সেই জন্য আমি ছাত্র সমন্বয়ক বা নতুন দল যারা করবেন তাদের কাছে আমি সেই উদাত্ত আহ্বান জানাবো যে অন্তর্বর্তীকালীন সরকারও যারা আছেন ওনাদের কাছে আমি আহ্বান করতে চাই যে ওনারা ওনাদের সম্পদের হিসাবটা কিন্তু বিগত ৭-৮ মাসে এখনো দিতে পারে না জাতির সামনে। আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আহমদ খালিদ সাহেব, উনি অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, আমাদের অনেক ঘনিষ্ঠজন। উনিও বলেছিলেন যে আমার কিছু কাগজপত্রের সমস্যা আছে, আপনারা হয়তো শুনেছেন ওনার একটা বক্তব্য, আমরা কিছু দিনের মধ্যে দেব। উনি দিয়েছেন কিনা জানি না। আমি মনে করি প্রেস কনফারেন্স করে অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কারের ক্ষেত্রে যদি ওনারা নিজেদের সম্পদের বিবরণীটা দেন, প্রকাশ করেন জাতির সামনে, সংস্কার কার্যক্রমটা আরো দ্রুত এগোনো সম্ভব হবে বলে আমি মনে করি। সুতরাং আগেই সংস্কার করতে হবে। আর অন্তর্বর্তী এই বর্তমান ছাত্র সমন্বয়করা রাজনৈতিক দল করবে ওয়েলকাম, কিন্তু আমি মনে করি যে ওই যে বিষয়গুলো আমি বললাম
হ্যাঁ, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির আবরণে এবং ইসলামকে কটাক্ষ করে যারা বলছেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা ধর্মভিত্তিক নেই। এদেশে ৯০ ভাগ মানুষের ধর্ম ইসলাম। আপনিও ইসলাম ধর্মের অনুসারী। আপনার ধর্মকে তো আপনি বাদ দিতে পারেন নাই। ধর্মকে রেখেই কিন্তু আপনি রাজনীতি করতে হবে এবং এদেশের মানুষ ইসলাম প্রিয়। সুতরাং এটাকে যদি খাটো করে দেখেন তাহলে আপনারাও ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন। উপদেষ্টার মধ্যে ছাত্র যারা সমন্বয়ক ছিলেন, উপদেষ্টার মধ্যে ৩ জন উপদেষ্টা আছেন ছাত্র সমন্বয়ক। অনেক গণমাধ্যমে শোনা যাচ্ছে উনারা পদত্যাগ করছেন। আবার উপদেষ্টা নাহিদ উনি বলছেন যে এখনো পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে উনারা কি পদত্যাগ করা জরুরি কিনা? অবশ্যই, অবশ্যই জরুরি। উনারা যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারে উনাদের টাকা প্রয়োজন নেই। কারণ এটা তো জাতীয় সরকার। এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে একটা নির্ধারিত সময়ের ভিতরে ওনারা একটা পরিবেশ সৃষ্টি করে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে চলে যাবেন। এখন ওনারা যদি রাজনীতি করতে চান এটা তো এইভাবে ঘোষণার দরকার ছিল না। ওনারা নিজেরা এমন ভাবে পদত্যাগ করবেন যাতে কেউ জানতেই পারতো না। পদত্যাগ করে বলতেন যে আমরা ব্যক্তির স্বার্থে বা দেশের স্বার্থে আমরা রাজনীতি করতে চাই, সমাজের স্বার্থে আমরা এখানে দল গঠন করবো, এই জন্য আমরা পদত্যাগ করেছি। ওনারা আগে এটা বলছেন। এগুলো বলে জনমনে আরো প্রশ্ন সৃষ্টি করা হচ্ছে। আমি মনে করি যে এগুলো তো বলার বিষয় না, এগুলা কর্মে বিক্ষোভী বলেই পরিচয়। এটা তো কর্মে দেখানোর বিষয় যে ওনাদের কর্মটা কি। সুতরাং আমি মনে করি যে অবশ্যই পদত্যাগ করতে হবে। এখানে ক্ষমতায় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কোনো নাই। আমি তো বলবো যে শুধু তাদের নয়। আমি তো মনে করি কোন সচিব, আমলা এরাও মানে কোন রাজনীতিতে জড়ানো সঠিক হবে না। এবং এদের অবসর দেওয়ার পরেও এদেরকে রাষ্ট্র গঠনে কাজে লাগানো যেতে পারে। বিভিন্ন প্রজেক্টে কাজে লাগানো যেতে পারে। কিন্তু রাজনীতিতে আসতে দেওয়া হবে উচিত বলে আমি মনে করি না। রাজনীতি করবে যারা রাজনৈতিক কর্মী আছে তারা, যারা রাজনৈতিক দল করে আসছে অতীত থেকে তারাই করবে। সুতরাং আপনি একজন আমলা সরকারের পৃষ্ঠপোষকতা সারা জীবন টাকা পয়সা বানায় কোটি টাকা দিয়ে আপনি এসে নির্বাচন করবেন। এটা তো হতে পারে না। এজন্য আমি মনে করি যে এটা অবশ্যই তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো কাজ করবে না যেটা জনমনে অস্থির সৃষ্টি করবে এবং বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করবে। সুতরাং আমি মনে করবো যে ওনারা ওনাদের অবস্থান থেকে সঠিক ভূমিকাটা পালন করবে।